إن ربك سريع العقاب وإنه لغفور رحيم صدق الله العظيم সূরা আল আনআমের 165তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: তিনি সেই আল্লাহ যিনি তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন, তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়েছে। জনগণের প্রত্যাশা, আস্থা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি দায়িত্বশীল, অংশগ্রহণমূলক ও কার্যকর সংসদীয় কার্যক্রম নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রেক্ষাপটে বাজেট অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। বর্তমান অধিবেশনটি জাতীয় সংসদের 2026 সালের বাজেট অধিবেশন। মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থবছরের এই বাজেট এই অধিবেশনে পেশ করবেন। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কিভাবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে, তার একটি সুস্পষ্ট নীতিগত ও আর্থিক দিক নির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 87(1) অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত একটি বিবৃতি, অর্থাৎ বার্ষিক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উত্থাপন করতে হয়। একইভাবে সংসদের 88 অনুচ্ছেদ অনুযায়ী সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়, 90 অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্টকরণ আইন, 91 অনুচ্ছেদ অনুযায়ী সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি এবং 92 অনুচ্ছেদ অনুযায়ী হিসাব, ঋণ ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদের সিদ্ধান্ত ও ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে বাজেট অধিবেশন শুধু আর্থিক পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্র নয়, বরং রাষ্ট্রীয় জবাবদিহিতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় সদস্যবৃন্দ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের সর্বোচ্চ প্রতিষ্ঠান। বাজেট হচ্ছে সেই প্রত্যাশা বাস্তবায়নের অন্যতম প্রধান নীতিগত ও আর্থিক দলিল। তাই এই অধিবেশনে আপনাদের দায়িত্বশীল, তথ্যনির্ভর ও গঠনমূলক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকল মাননীয় সংসদ সদস্য জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আলোচনা ও মূল্যবান মতামত উপস্থাপন করবেন। সংসদীয় গণতন্ত্রে ভিন্ন মত ও মতপার্থক্য থাকবে, তবে সেই আলোচনা যেন শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংসদীয় রীতিনীতি ও আচরণবিধির আলোকে পরিচালিত হয়, সে বিষয়ে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সংসদীয় কার্যক্রম পরিচালনায় আমি সম্পূর্ণ নিরপেক্ষতা এবং ন্যায়পরায়ণতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মাননীয় সদস্যবৃন্দ,
বাজেট কেবল রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশনার প্রতিফলন। সংসদীয় গণতন্ত্রের চেতনা অনুযায়ী দায়িত্বশীল আলোচনা, গঠনমূলক সমালোচনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে একটি কার্যকর ও জনমুখী বাজেট প্রণয়ন সম্ভব। আমি প্রত্যাশা করি মাননীয় সংসদ সদস্যগণ বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দায়িত্বশীল ও ফলপ্রসূ আলোচনা করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সার্বিক সফলতা কামনা করছি। এই অধিবেশন পরিচালনায় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে এবং দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। ক্রমিক 1, বেগম সেলিমা রহমান, 301, মহিলা আসন 1। 2, ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ 3। 3, জনাব জয়নুল আবেদিন, সদস্য বরিশাল 3। 4 নম্বর জনাব মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 4। 5 নম্বর জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবেন তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখন দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও মাননীয় সদস্যদেরকে হারিয়েছি। তারা হলেন সৈয়দ মোহাম্মদ কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, হুইপ ও প্রতিমন্ত্রী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জাতীয় সংসদ, আসন সিলেট 17। অধ্যাপক এম.এ. মান্নান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, পঞ্চম জাতীয় সংসদ, গাজীপুর 2। জি.এম. ফজলুল হক, বিএনপি সাবেক সংসদ সদস্য, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, আসন চাঁদপুর 3। এ.বি.এম. আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, নবম জাতীয় সংসদ, মানিকগঞ্জ 1। ব্যারিস্টার শফিক আহমদ, নবম জাতীয় সংসদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দোহা, সিপিবি সাবেক সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ, নীলফামারী 2। আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, চতুর্থ জাতীয় সংসদ, আসন নারায়ণগঞ্জ 3। দেওয়ান শামসুল আবেদিন, বিএনপি সাবেক সংসদ সদস্য, দ্বিতীয় জাতীয় সংসদ, আসন সুনামগঞ্জ 3। গোলাম সরওয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদ, মানিকগঞ্জ 4। মোহাম্মদ মোসলেম উদ্দিন, সাবেক সংসদ সদস্য, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ, ময়মনসিংহ 6। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, চট্টগ্রাম 1। জনাব মিজানুর রহমান সিনহা, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, মুন্সিগঞ্জ 2। আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও 2। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, ভোলা 1। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার 2। জনাব এ.কে.এম. রহমতুল্লাহ,
সাবেক সংসদ সদস্য, ঢাকা 11। উল্লিখিত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ 1 বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ। 2 ভাষাকন্যা ভাষাকন্যা ও জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ। 3 মরণোত্তর 21 পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক হেলাল হাফিজ। সাংস্কৃতিক বক্তব্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন। প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গবেষক, লেখক মুস্তফা জামান আব্বাসী। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দিন ওমর। 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া নওশিন। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের মা, বিশিষ্ট শিক্ষিকা বেগম জেবুন্নেসা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, 21 পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানীশ্রী মহাস্থবির। একজন আরও শোকপাবে অন্তর্ভুক্ত করছি সাম্প্রতিক কালে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু, নির্যাতিত শিশু রামিসা। 14 নম্বরে বিশিষ্ট সাংবাদিক গাজী রুহুল আমিন। ধর্ষণ হত্যা মামলার হত্যার অপর একটি শিশু শিকার ফারিয়া মিম। একই ধরনের সন্ত্রাসের শিকার আমিনা, নরসিংদী এলাকার শিশু। সর্বশেষে তাবাসসুম আক্তার, তিনিও এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়াও দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তাদের নাম বা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তার শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবসমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। ফাহিমা বলছি না? মাননীয় বিরোধী দলের নেতা ফাহিমা মিম, চট্টগ্রাম। আচ্ছা, আপনি নামটি পাঠিয়ে দেন সংসদ সচিবালয়ে, আমরা এটি অন্তর্ভুক্ত করে নেব। আমি আবারও মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হল।
এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুমতি সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। তারপরে মোনাজাত করা হবে। মোনাজাত পরিচালনার জন্য আমি জনাব আশরাফ উদ্দিন নিজাম হুইপ তাকে অনুরোধ জানাবো। 1 মিনিট নীরবতা, তারপরে মোনাজাত হবে। ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্যবৃন্দ, আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এখন মাননীয় সংসদ সদস্য মাননীয় হুইপ আশরাফ উদ্দিন নিজাম, আপনি মোনাজাত পরিচালনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, আমরা এই জাতীয় সংসদে মাননীয় স্পিকারের নেতৃত্বে কিছুক্ষণ আগে আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, গণতন্ত্রের মা, এই আন্দোলন সংগ্রামে যিনি সবসময় বাংলাদেশের মজলুম মানুষের পাশে ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহুর উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের সংসদ নেতা, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা সকলের আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আমাদের স্পিকার মহোদয় সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, গত 17 বছর আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ এই জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা বুকের রক্ত দিয়ে এই মহান সংসদে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা যেন হকের সাথে, ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় সংসদ নেতা সকলকে নিয়ে, পজিশন অপোজিশন সকলকে নিয়ে আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সংকল্প নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা যেন ওনাকে সাহায্য করি এবং আল্লাহ সেই গায়েবী সাহায্য ওনার মধ্যে আপনি সৃষ্টি করে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া, কালামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 1,
মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ, প্রশ্নটি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২, নাচল, গোমস্তাপুর এবং ভোলাহাট এই ৩টি উপজেলার সমন্বয়ে নির্বাচনী এলাকাটি গঠিত। আমার এই এলাকাটি আমের রাজধানী হিসাবে খ্যাত। এখানে প্রচুর পরিমাণে পেয়ারা, টমেটো সহ অনেক ফসল এবং সবজি উৎপাদন হয়। ভোলাহাট উপজেলা এককালে প্রচুর পরিমাণে রেশম চাষ হতো। মাননীয় সদস্য, আপনি প্রশ্নটি উত্থাপন করুন, পরে আবার সুযোগ পাবেন। স্পিকার, প্রশ্নটি উত্থাপন করুন। আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা দেশের অন্যতম আম এবং টমেটো উৎপাদনকারী অঞ্চল। এখানে রহনপুর রেল বন্দরের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক জোন হওয়া সত্ত্বেও কোনো শিল্পনগরী না থাকায় ক্ষুদ্র এবং মাঝারি কৃষি উদ্যোক্তা বিকশিত হইতে পারতেছে না। অতএব গুরুত্ব বিবেচনা করে এখানে একটি বিশিক শিল্পনগরী স্থাপনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্পমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকেও ধন্যবাদ। প্রথমে এটা বলে নেওয়া দরকার যে বিসিকের অধীনে চাঁপাইনবাবগঞ্জে 11 একর জমির উপর একটি শিল্প পার্ক আছে এবং সেইখানে 88 শিল্প প্লটে আমাদের বেসরকারি উদ্যোক্তারা 22টি শিল্প স্থাপন করেছেন। সেখানে আর বরাদ্দযোগ্য কোনো প্লট নাই। তো সেখানে বরাদ্দযোগ্য কোনো প্লট নাই, এটি নতুন করে একটি বিসিক শিল্প পার্ক করার বা এটিকে সম্প্রসারিত করার একটা কোয়ালিফিকেশন, কারণ বোঝা যায় যে সেখানে চাহিদা আছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো পরিকল্পনা নাই, কিন্তু যেটি ইতিমধ্যে বিসিক স্থাপিত হয়েছে সেখানে বরাদ্দযোগ্য আর কোনো প্লট নাই, এটি নতুন শিল্প পার্ক করার জন্য একটি উৎসাহজনক ব্যাপার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনিও যদি কিছু উদ্যোক্তাদের সাথে কথা বলে আমাদেরকে অন্তত এটি জানাতে পারেন যে ওইখানে আগ্রহী কিছু উদ্যোক্তা আছেন, আমরাও ফিজিবিলিটি স্টাডি করব তার এই প্রশ্নের প্রেক্ষিতে। উনিও যদি আপনাদের সহযোগিতা করেন, এখানে একটি নতুন পার্ক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, একটি প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্নটি হচ্ছে, আমার নির্বাচনী এলাকাতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। আম কাঁচামাল হওয়ার কারণে আম পেকে গেলে এখানে বেশি দিন তাকে সংরক্ষণ করা সম্ভব হয় না, যার কারণে আম উৎপাদনকারী কৃষকরা আমের ন্যায্য মূল্য পাওয়া থেকে তারা বঞ্চিত হয়। এমত অবস্থায় আম সংরক্ষণের বিশেষ কোনো সংরক্ষণাগার এই এলাকার তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? যদি এটা করা সম্ভব হয় তাহলে এলাকার কৃষকরা উপকৃত হবে। আমি জানতে চাই এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, শিল্প স্থাপন করবেন বেসরকারি উদ্যোক্তারা, সরকার এটা ফ্যাসিলিটেট করবে। এখানে ব্যক্তি খাতের কেউ যদি এগিয়ে আসেন, তার জন্য যা যা সহায়তা প্রয়োজন সেই সহায়তা আমরা দিব ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। মাননীয় সদস্য, মহিলা আসন তো দিতেই হয়। নেওয়াজ হালিমা আর্লি, সরি, রেহানা আক্তার রানু, আই এম সরি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত আমাদের 50 জনের কাছে। প্রত্যেক রাজনীতিবিদের জীবনে স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার।
তৃতীয়বারের মতো এই সংসদে এসেছি। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া। 2001-2026 সালে নির্বাচনে মাননীয় সদস্য BNP প্রশ্ন করুন। 1 মিনিট সময় দেন মাননীয় স্পিকার, প্রথম এসেছি, সময় আমরা সব সুযোগ সময় নেই, প্রশ্ন পেয়েছি। করুন। মাননীয় স্পিকার, 2001-2026 সালে নির্বাচনে মাননীয় সদস্য BNP-র 1 মিনিট, মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করব। না, স্পিকার যখন বলে প্লিজ কিপ কোয়াইট। শুনুন, আপনি প্রারম্ভিক বক্তব্য একটা তো শুভেচ্ছা দিয়েছেন, জি, এরা বেশি আর সুযোগ নেই, আমাদেরকে কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে। একটি প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মাননীয় স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিদশ বিজয়ের কারিগর আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত নারী আসনকে অতীতে 30 সেট অলংকার হিসেবে বলা হতো। এই কারণে স্বৈরাচার এরশাদ লজ্জায় শরমে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমরা যে 50 জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন তাহলে আমরা 50 সেট অলংকার নয়, 50 সেট নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব। মাননীয় স্পিকার, আজ থেকে 30 বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় মাননীয় সংসদ নেতা শপথ সঙ্গী হয়ে বক্তব্য রেখেছিলাম। আমি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছি। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই। মাননীয় স্পিকার, এই প্রত্যাশায় আমি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজ প্রিন্ট মিল, ঢাকা লেদার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এগুলো চালু করার কোন পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 মিনিট মাননীয় মন্ত্রী। সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা প্রশ্নের উপরেই থাকবেন বলে আশা করি। এখানে রানা আক্তার রানু যা বলেছে সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের বক্তব্য, সুতরাং এটার পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। তো এখন মাননীয় মন্ত্রী জবাব দিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা ঠিক সম্পূরক হলো না, কারণ শুরু হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের বিসিক থেকে, চলে গিয়েছি আমরা জামালপুর, চট্টগ্রাম এবং বড় বড় শিল্প কলকারখানায়। তবুও প্রশ্নটি এসেছে, উত্তরটা এরকম যে যে ফ্যাক্টরিগুলির কথা বলেছেন, যে ইন্ডাস্ট্রিগুলির, এগুলি অনেক দিন আগে স্থাপিত হয়েছে এবং প্রায়টি তার ইকোনমিক লাইফ অনেক আগেই হারিয়ে ফেলেছে। তবে এই জায়গাকে কেন্দ্র করে আমরা নতুনভাবে ব্যক্তিখাতের বিনিয়োগ অথবা কোনো কোনোটাকে শিল্প পার্ক হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5, এটি কৃষি প্রধান অর্থনীতির এলাকা। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আমার এলাকায় কৃষিভিত্তিক কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ার বর্তমান সরকারের পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি দুঃখিত, জায়গাটা আমি মিস করেছি। ওনার কোন জায়গার কথা বললেন? প্রশ্নটি আবার করুন। এলাকা 161 নেত্রকোনা 5 পূর্বধলা। এখানকার অর্থনীতি কৃষিভিত্তিক, কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কৃষিভিত্তিক কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। কোন এলাকায় উনি এলাকা জানতে চাচ্ছেন? কোন এলাকা? নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা। পূর্বধলা উপজেলায়। মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। এই উত্তরটা দেওয়ার জন্য একটা নোটিশ প্রয়োজন।
একটু প্রস্তুতি নিয়ে এসে দিতে হবে। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4, প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করছি। 88/4 বিদ্যুৎ জ্বালানি খনন সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি, বর্তমান তীব্র দাবদাহের কারণে দেশ জুড়িয়া বিদ্যুতের চরম ঘাটতি ও লোডশেডিং দেখা দিয়েছে, তাহা মোকাবেলা করার জরুরি পরিকল্পনা কি? ইহা সত্য কিনা যে নোয়াপাড়া শিল্প অঞ্চল, খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হইতেছে এবং চলতি শেষ মৌসুমে কৃষকের চরম সংকট পড়িয়াছে? প্রশ্নের উত্তর যদি সত্য হয় থাকে, তবে শিল্প কৃষিখাত রক্ষায় দ্রুত সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি গ্যাস কয়লার সরবরাহ নিশ্চিতকরণ এবং লোডশেডিংয়ের সুষম বন্টন নিশ্চিত করতে সরকার আপৎকালীন কি জরুরি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ। মাননীয় স্পিকার, চলমান গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি গ্যাস তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে। সর্বদা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সঙ্গে গ্যাস ভিত্তিক, কয়লা ভিত্তিক, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকরণ সর্বোচ্চ নিশ্চিত করার জন্য রক্ষণাবেক্ষণ যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনের প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সঞ্চালন বিতরণ লাইনে নির্ধারিত অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। নোয়াপাড়া অঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে বর্তমানে লোডশেডিং নাই। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 অন্তর্গত উভয়নগর উপজেলায় নোয়াপাড়া গ্রেডের বর্তমানে চাহিদা 46 মেগাওয়াট, চাহিদার বিপরীতে সরবরাহ 46 মেগাওয়াট। গ্রিড হইতে প্রাপ্ত লোড বিভাজন করে বিদ্যুৎ সরবরাহ বর্ণিত এলাকায় বর্তমানে লোডশেডিংয়ের সমস্যা নাই। চলতি সেচ মৌসুমে অর্থাৎ ডিসেম্বর-মে মাস পর্যন্ত নোয়াপাড়া উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে মৌসুমি ঝড় বৃষ্টির কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা যায়। সে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সমস্যার নিরসনপূর্বক বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব গোলাম রসুল একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনো দেখতে পাচ্ছি আমার গ্রাম অঞ্চলে যদি কথা বলি প্রায় 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা লোডশেডিং আছে। এবং নোয়াপাড়া, আমি জানি না, নোয়াপাড়া শিল্প অঞ্চল আপনারা জানেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে অনেক শিল্প কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। প্রায় 7টি বড় বড় শিল্প কারখানা ছিল, দুর্নীতির কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ হয়েছিল। প্রাইভেট সেক্টরে কিছু শিল্প কারখানা তৈরি করা হয়েছে, সেখানে এখন কিন্তু ব্যাপকভাবে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে জেনারেটরেও অনেক খরচ হচ্ছে বিধায় সৌর বিদ্যুৎ দিকে তারা ঝুঁকে যাচ্ছে। আমার কাছে আমি কয়েকটি মিলে পরিদর্শনে গিয়েছিলাম, তাদের বক্তব্য যে সৌর বিদ্যুৎ যাতে আমরা সহজে করতে পারি তার জন্য ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। কাজে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে প্রশ্ন করুন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 17,200 মেগাওয়াট, কিন্তু চাহিদা দেখানো হচ্ছে 16,000 থেকে 16,500। কিন্তু এই ঘাটতিটা কোথা থেকে আসছে এটা আমরা বুঝতে পারছি। মাননীয় মন্ত্রী, ঘাটতি কেন? স্পিকার, আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনেশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে যেয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা
লোডশেডিং দিতে বাধ্য করে, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি। গ্যাসের সংযোগ আছে, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাবো? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে তখন আমরা এটা দিতে পারবো। আর 2 নম্বর হলো যে গত 17 বছরে কোনোদিন ড্রিলিং করা হয় নাই, আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা গ্যাস পাবো। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজার, যত ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে সব ফার্টিলাইজারে আমরা সংযোগ দিতে পারবো। ধন্যবাদ স্যার। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ধন্যবাদ। এখন মাননীয় সদস্য রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে যে বিষয়টি প্রশ্ন হিসেবে উত্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে যে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে যে দক্ষিণ এশিয়ায় চরম দাবদাহের একটা আভাস পাওয়া যাচ্ছে এবং যার প্রেক্ষিতে এই অঞ্চলে চরম উষ্ণতা বিরাজ করতে পারে এবং এটি আগামী আগস্ট মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। তো এই প্রেক্ষিতে অবশ্যই বিদ্যুতেরও একটি বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে। আমি বলা যায় যে প্রশ্ন না, কিছুটা দৃষ্টি আকর্ষণ করছি যে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা। মাননীয় মন্ত্রী। স্পিকার, এই ধরনের কোনো পরিস্থিতি হলে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু কিছু জায়গায় লোডশেডিং দিতে হতে পারে, তাছাড়া আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 3, জনাব রফিকুল ইসলাম হিলালি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সাংবাদিকতা পেশাগত জীবনে এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা কি? কোন ধরনের পরিকল্পনা থাকলে এ বিষয়ে জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি 159 নেত্রকোনা 3 তাকেও ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অধিকার
ও কল্যাণ নিশ্চিতকল্পে 1974 সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুবকোপযোগী করিয়া প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর, গণমাধ্যম বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার লক্ষ্যে আইনটি সংশোধন করিবার কার্যক্রম চলমান রহিয়াছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত বাজেট বরাদ্দের ভিত্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের তথ্য উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্যে আর্থিক অনুদান, সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করিয়া থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমানে সাইবার প্রযুক্তির অপব্যবহার করে এদেশের যুব সমাজ অনলাইন জুয়া এবং নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এইগুলার যখন অনুসন্ধান করতে যেয়ে যখন সাংবাদিকরা এই ক্ষেত্রে ভূমিকা পালন করেন, তখন সেই অপরাধীদের রোষানলে পড়েন এই সাংবাদিক ভাইয়েরা। তাদের সুরক্ষায় মাননীয় মন্ত্রী বলিবেন কি কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? কারণ অনলাইন জুয়া একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি এবং অনলাইন ও ডিজিটাল মিডিয়ার কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা হালনাগাদ করার কাজ চলমান আছে। তাদের স্বীকৃতি, নিবন্ধন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করিবার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা যাইতেছে। মাননীয় সদস্য যদি আরও এলাবোরেটলি জানতে চান, আমাদেরকে নোটিশ প্রদান করিলে আমরা এর বিস্তারিত এই মহান সংসদে সকলের সামনে উপস্থাপন করিতে পারিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল। সেই সময়েও ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড এন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সেটি যেই সাংবাদিক হোক আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে অবগত করে দিতে চাই যে বিষয়টা অত্যন্ত জটিল। অতীতের কথা বাদই দিলাম, আমাদের নতুন সংসদ সদস্য যেটা বলেছেন তার সাথে একমত পোষণ আমি সব ক্ষেত্রে করতে পারি। একটা বিষয় মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রকে সুদৃঢ় করে, এটা আমরা শিখে এসেছি যখন ছাত্র রাজনীতি থেকে শুরু করলাম। এই সরকারের আমলে আমরা এই 100 দিনে যেটা দেখেছি, আমার বিনীত অনুরোধ থাকবে আপনার মাধ্যমে মাননীয় তথ্যমন্ত্রী, যদি সকল উপজেলায় ইউনিয়ন লেভেলে পর্যন্ত এখন সাংবাদিকের কার্ড পাওয়া যায়, সাংবাদিক সে রিপোর্টারও না, মেট্রিক পাসও না, ইউটিউবের মাধ্যমে যা ইচ্ছা তাই লিখে যাচ্ছে। এই বিষয়গুলোকে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এনে এটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, এদেরকে লেখাপড়া কতটুকু বা এদের কার্ডটাকে দেয়, সাংবাদিকের কার্ড আমাদের মধ্যে ঝুলায় কারা, এই বিষয়গুলা মাননীয় মন্ত্রী কি একটু তদন্ত করে দেখবেন, এবং এগুলো বন্ধ না করলে উন্নয়নের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। অনুগ্রহ করে এই বিষয়ে একটু ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বর্ষিয়ান রাজনীতিবিদ, মাননীয় সদস্য যেটা বলেছেন, আমি একটু আগেই বলেছি যে আমরা মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে কাজ করছি, এবং যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমের তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন তারা উপস্থাপন করেন। সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে, এবং আমরা অতি শীঘ্রই একটি টিম আপনাদের সামনে সেই টিমের পরিধি এবং টিমের কাজ কর্মসূচি কি হবে সেটা আমরা ঘোষণা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 4 জনাব কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, উত্থাপন করুন। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা 36 বগুড়া 1, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চরাঞ্চলের বহু এলাকায় এখনও বিদ্যুৎ সুবিধা পৌঁছায়নি। শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হইবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। স্পিকার, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বগুড়া পল্লী উন্নয়ন বোর্ড সমিতি 1 ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত নির্বাচনী এলাকা 36 বগুড়া 1 সারিয়াকান্দি উপজেলার 2020 সালে চরাঞ্চলে কিছু অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে এবং কিছু অংশ রিভার ক্রসিং টাওয়ারের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছিল। বর্তমানে বর্ণিত চরাঞ্চলে প্রায় 5000 পরিবার সুবিধাভোগী রয়েছে। তবে নদীর মধ্যে অবস্থিত চর ভাঙ্গার কারণে সারিয়াকান্দি ইউনিয়নের চর বাটিয়া চর এবং হাট শেরপুর ইউনিয়নের নয়াপাড়া চর সহ অন্যান্য বিচ্ছিন্ন কয়েকটি চরে বর্তমানে কিছু গ্রাহক নতুনভাবে বসতি স্থাপন করেছেন, যারা বিদ্যুতের সুবিধার বাইরে রয়েছেন। নতুন গ্রাহকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যমান নীতিমালার আলোকে বিদ্যুৎ সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য কাজী রফিকুল ইসলাম একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা সোনাতলা, সারিয়াকান্দি সহ বগুড়া জেলার বেশ কিছু এলাকার অনেক পরিবারের কাছে বিদ্যুৎ এখনও পৌঁছে নাই। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় দয়া করে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে ওই সকল বিদ্যুৎবিহীন পরিবারের কাছে
বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, দ্রুত কোনো ব্যবস্থা নেবেন কিনা? মাননীয় স্পিকার, চর অঞ্চলে বিদ্যুতের লাইন দেওয়া অনেক ব্যয়বহুল। তারপরে আমাদের পরিকল্পনা আছে, আমরা আস্তে আস্তে চর অঞ্চলগুলোতে বিদ্যুতায়ন করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, খুলনা অঞ্চলে এই যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যেটা জাতীয় গ্রিডে সংযুক্ত হয় 10.5 মিলিয়নের বেশি, অথচ খুলনা উৎপাদিত এই বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও খুলনা যে ব্যাপক লোডশেডিং হয়, সেক্ষেত্রে এখান থেকে সাপোর্ট খুলনাকে দেওয়া যায় কিনা? খুলনা একটা শিল্পনগরী, যেখানে বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে সেখানে ব্যবসা বাণিজ্য এবং শিল্প উৎপাদন কেন্দ্রে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা যে এখান থেকে খুলনাকে সাপোর্ট দিয়ে অন্য জায়গায় বিদ্যুৎ সেখানে সরবরাহ করার? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা ন্যাশনাল গ্রিডে যায়। ন্যাশনাল গ্রিডে গেলে সারা দেশে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয় আপনার। তবে খুলনার জন্য দুটো পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে রূপসাতে। সে দুটা পাওয়ার স্টেশন চলছে না গ্যাসের অভাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভোলার থেকে গ্যাস এনে ওই দুইটা বিদ্যুৎ কেন্দ্র চালু করব, এবং সেটা চালু হলে আমি আশা করি খুলনাবাসীর বিদ্যুতায়নের কোনো অভাব হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন। ভোলাতে ক্রমাগত লোডশেডিং চলছে। তারা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে 430 মেগাওয়াট, 80 মেগাওয়াট বিদ্যুৎ লাগে ভোলার সব লোককে বিদ্যুৎ দিলে, কিন্তু তারা কোনো বিদ্যুৎ পায় না। এটা প্রশ্ন নয়, ইউ নিড নট আনসার, প্লিজ, জাস্ট ফর ইউর ইনফরমেশন। যারা মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল কমলগঞ্জ। ফেসিবাদ আওয়ামী লীগের আমলে ওরা সম্পূর্ণ বিদ্যুতায়নের লক্ষ্যে কিছু পার্বত্য এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় টেম্পোরারি, দেখানোর জন্য যে আমরা সব এলাকায় সম্পূর্ণ বিদ্যুতায়ন করেছি। এরপরেই এটা আবার কাটিয়ে নেওয়া যায়। এখন আমরা নির্বাচন করার পরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন যে এই পার্বত্য এলাকাতে, মানে এই পানপুঞ্জি, খাসিয়াপুঞ্জি, এইগুলিতে বিদ্যুতায়নের কোনো পরিকল্পনা আছে কিনা? যেখানে লাইন দেওয়া হয়েছিল সেই লাইন কাটা হয়েছে আবার। এই বিষয়ে আমি আমার প্রশ্ন। ধন্যবাদ মন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা এইসব দুর্গম এলাকায় বিদ্যুতায়ন করার জন্য সোলার এনার্জির দিকে আমরা দৃষ্টিপাত করেছি, এবং আমরা এইসব এলাকাতে সোলার এনার্জির প্রাইভেট ইনভেস্টরদেরকে আমন্ত্রণ করছি। সেখানে সোলার দিয়ে এবং পাওয়ার ব্যাংক দিয়ে বিদ্যুতায়ন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 5, জনাব ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জামালপুর জেলার সরিষাবাড়ির 141-4 আসন থেকে মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার। শিল্প মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, জামালপুর জেলার সরিষাবাড়ির যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালু রাখিতে এবং স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার সরবরাহ করবার কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় আছে কিনা? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই
ফার্টিলাইজার ফ্যাক্টরিটি চালু করতে কোনো সমস্যা নাই, এটি উৎপাদনে সক্ষম। সমস্যা একটি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই। তো গ্যাসের অপ্রতুলতার কারণটি আমার মনে হয় একটু আগে জ্বালানি মন্ত্রী মহোদয়, মাননীয় জ্বালানি মন্ত্রী ব্যাখ্যা করেছেন। তো গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করা যেতে পারে, যেটি ন্যাশনাল গ্রিড আছে সেটি থেকে। আর শুধু ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলির জন্য একটা ডেডিকেটেড নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের একটি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। যদি সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে সেটি অনুকূল হয় তাহলে আমরা সেই পথে আগাবো। আর প্রশ্নের আরেকটি অংশ আছে মাননীয় স্পিকার, সেটি হলো কৃষকদের সার দেওয়ার ব্যাপারে। এটি বাংলাদেশে অনেক আগে থেকেই চলমান। প্রত্যেক উৎপাদন মৌসুমে কৃষকদের ভর্তুকি দিয়ে সার সরবরাহ করা হয়, এখনো সেটি চলমান আছে। এবং আমাদের লক্ষ্য কৃষির সহায়তায় যতটুক প্রয়োজন, যত বেশি দরকার সম্প্রসারিত করা, এই কার্যক্রম ততটুকুই সম্প্রসারিত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ফরিদুল কবির তালুকদার একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সরিষাবাড়িতে অনেক শিল্প প্রতিষ্ঠান ছিল, সবগুলো একে একে বন্ধ হয়ে গিয়েছে। সর্বশেষ এই যমুনা সার কারখানাটি চালু ছিল, যেটার মাধ্যমে এই যমুনা সার কারখানার সার কৃষক ব্যবহার করে উৎপাদন অনেকাংশে বাড়াতে সক্ষম হয়েছে। আমি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এবং সংযুক্ত পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে সরিষাবাড়ির আলহাজ জুট মিল, পপুলার জুট মিল, এয়ার জুট মিল অলরেডি কলোনিতে পরিণত হয়েছে। এই শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যাপারে তো আগেই বলেছি, গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করতে কোনো সমস্যা নেই। এটি এমনিতে উৎপাদন সক্ষম। আর পাটের যে কথাগুলি উনি বললেন, এটি তো অবশ্য কমপ্লিটলি একটা ডিফারেন্ট লাইন। তো যদি ওই মিলগুলি সম্পর্কে আমার জানা নাই, মিলগুলি যেটি উনি বলছেন, একটি নোটিশ দিলে সেটির উত্তর দেওয়া যেতে পারে। মাননীয় সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ৪। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই যে নারায়ণগঞ্জ ৪ আমার আসনেও একটি বিসিক শিল্পনগরী আছে, এবং আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে এই অঞ্চলে বিসিক এলাকাগুলোতে বেসিক্যালি ঝুট সন্ত্রাস থেকে আরও নানান ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রম, যেটা মালিকদেরকেও ক্ষতিগ্রস্ত করে এবং শ্রমিকদেরকেও ক্ষতিগ্রস্ত করে। এই ধরনের ইস্যুতে লোকাল আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় বলে যে এটা তো আলাদা বিসিক এরিয়া, এখানে আমাদের কাজ করার জায়গা কম। তো বিসিক এলাকাগুলোর আইন শৃঙ্খলা নিয়ে বা ঝুট সন্ত্রাস নিয়ে বা ছিনতাই বা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো চিন্তা ভাবনা মাননীয় শিল্পমন্ত্রীর আছে কিনা এটা জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এরকম ঢালাওভাবে না বলে যদি কোনো সুনির্দিষ্ট ঘটনা উনি বলেন বা আমাদের নজরে আনেন, তো এই সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। বিষয়টি আইনশৃঙ্খলা জনিত ব্যাপার হলে অবশ্যই সরকার সেটি দেখবে, আমি এই ব্যাপারে দৃঢ়ভাবে বিশ্বাসী। ধন্যবাদ মাননীয় স্পিকার। চারকা চিহ্নিত প্রশ্ন ৬, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট ৪। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা ৯৮ বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলা এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই মহান সংসদে তারকা চিহ্ন প্রশ্ন ৬ আমি উত্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার,
বর্তমানে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 30 মেগাওয়াট। মোড়লগঞ্জ 33 কেবি সঞ্চালন লাইনের মাধ্যমে বাগেরহাট গ্রিড থেকে উপজেলা দুটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। গ্রাহকের চাহিদার দিন দিন বৃদ্ধি পাওয়ায় বর্তমান মোড়লগঞ্জ 33 কেবি সঞ্চালন লাইনটি ওভারলোড হয়ে গেছে, যার ফলে তার মাধ্যমে 25 মেগাওয়াট বিদ্যুৎ গ্রাহক প্রান্তে সরবরাহ করা হচ্ছে। ফলে মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় বর্তমানে সর্বোচ্চ চাহিদার সময় কম বেশি 5 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হয়ে থাকে। ঘাটতি পূরণের লক্ষ্যে ফোর্স এবং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মোংলা গ্রিডের সাইলো 33 কেবি ফিডার এবং চাঁদপাই হইতে মোড়লগঞ্জ 2 আমতলী পর্যন্ত 26 কিলোমিটার নতুন একটি 33 কেবি সঞ্চালন নির্মাণ করা হচ্ছে। লাইনটি নির্মিত হলে মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিদ্যুতের ঘাটতি অনেকটাই পূরণ হওয়া সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে মাননীয় সদস্য সরি বসেন, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এপ্রিল মাস এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যে খবর রেখেছি তাতে মোড়লগঞ্জ শরণখোলা এলাকায় বিদ্যুতের যে চাহিদা সেই 33 মেগাওয়াটের মধ্যে মাত্র 10 কেবি সরবরাহ ছিল। তো এই অল্প সময়ের মধ্যে এই যে 25 কেবিতে উন্নত করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মোংলা থেকে যে 33 কেবির লাইনটি মোরেলগঞ্জের দিকে কাজ শুরু হয়েছে, সেই কাজটি বেশ কিছুদিন যাবৎ পল্লীমঙ্গল নামক জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। কাজটি সামনের দিকে এগোচ্ছে না। কবে নাগাদ এই লাইনটির কার্যক্রম সমাপ্ত হতে পারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এই প্রশ্ন রাখছি, এর উত্তর জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমার কাছে সম্পূর্ণ তথ্য নাই। আমি এটা চেক করে মাননীয় সংসদ সদস্যকে জানিয়ে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে প্রথম হচ্ছে এলাকাতে যখন গিয়েছিলাম, এলাকায় বিদ্যুতের পোস্টে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না, আপনার ইউনিয়নেও নেই, তো আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কাভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাক বাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখবো। তা আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে, পরিবার ছেড়ে কি আমি ডাক বাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে? বলছি এছাড়া আর কিছু উপায় নেই। তা আমি বলছি যে এই লোডশেডিংয়ের পাশাপাশি আর একটা মরার উপরে খাড়ারগা আছে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে ট্রান্সফরমারগুলো আমাদের এলাকাতে যখন চুরি হয়, তো চুরি হওয়ার পরে পল্লী বিদ্যুৎ থেকে বলা হয়, বিদ্যুৎ থেকে জানানো হয় যে আপনারা এলাকা থেকে চাঁদা তুলে বা আপনারা গ্রাহকরা মিলে 50% টাকা এখানে ক্যাশ করেন, তারপরে আপনাদেরকে আমরা একটা ট্রান্সফার দেবো। এই ট্রান্সফার পাওয়ার জন্য প্রায় 2 মাস 2.5 মাস পর্যন্ত চলে যায়, বা ট্রান্সফরমার সেখানে যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা টাকা দিয়ে ওটা সংগ্রহ না করেন ততক্ষণ পর্যন্ত সেখানে আর বিদ্যুৎ কাভার করে না। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই যে এই যে ট্রান্সফরমার চুরি, এটা তো গ্রাহকদের কোনো ত্রুটি না, এটা হচ্ছে সরকার বা ওখানে প্রশাসন যারা আছেন তাদের ব্যর্থতা। সেই জায়গাটা গ্রাহকরা টাকা দিয়ে এই বিদ্যুৎ ট্রান্সফরমার তাদেরকে নিতে হবে, এই বিষয়টি কিভাবে দেখছেন বিদ্যুৎ মন্ত্রী? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, চুরি কেন বেশি হয়। এনিওয়ে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। স্পিকার, আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন আছে লক্ষ লক্ষ কিলোমিটারের। এই লাইনগুলোতে ট্রান্সফরমার থাকে আপনার। আমার মনে হয় না যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দীর্ঘ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি করা বন্ধ করতে পারবে। এই ট্রান্সফরমার চুরি
যে এলাকাতে হয় আপনার, সেই এলাকাগুলোতে আমরা মাঝে মাঝে পুলিশ দিয়ে সার্চ করার চেষ্টা করি, কিন্তু সেগুলো পাওয়া যায় না। আমি অনুরোধ করব যে এটা তো সরকারি জিনিস, আমাদের জনগণের জিনিস, এটা এই জিনিসটা কিছু দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাবে। এলাকার মানুষকে এই ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে যে তাদের এই কাজের জিনিসটা যেন চুরি না হয়। আর আপনি যেটা বললেন যে ট্রান্সফরমার পেতে দেরি হয়, এই ব্যাপারে আমি দেখব যাতে তাড়াতাড়ি ট্রান্সফরমার লাগে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আসগর, ৭০ পাবনা 3। আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর। এই চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে বিদ্যুতের লোডশেডিং রয়েছে। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা পাবনা 3, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে এই বিদ্যুৎ যে ঘাটতি আছে, এ ব্যাপারে লোডশেডিং বন্ধের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমার কাজই হচ্ছিল লোডশেডিং যাতে কমানো যায়, সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি এবং আশা করি যে ভবিষ্যতে এটার উন্নতি করতে পারবো। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহের 10। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী, আমার খুব প্রিয় মানুষ, ওনার কাছে প্রশ্ন যে আমার এলাকা বিদ্যুতের আসলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গত 2 মাসে 10-11 জন মানুষ মারা গিয়েছে। বিদ্যুতের তারগুলো খুবই বাজে অবস্থা এবং লোডশেডিং উনি লোডশেডিংয়ে খুব বেশি। আর কিছুদিন আগে 11টা ট্রান্সফরমার জ্বলে গেছে। উনি সাথে সাথে উনি অবশ্য চেষ্টা করেছেন। আমি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, মানুষজন আমাকে রাস্তায় পেলেই ধরে। বিদ্যুৎ সঞ্চালন লাইন, সরবরাহ লাইন এবং বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আছে এই ব্যাপারে মাননীয়। আর আরেকটি জিনিস হলো, আমি এশিয়ান হাইওয়ের মধ্যে আমার এখানে নতুন রাস্তা হয়েছে, আগে জুলুমের রাজ্য ছিল, এখন একটা আমরা উন্নয়নের পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। সেখানে শিল্পায়ন করার জন্য অনেক শিল্প কারখানার মালিকরা এগিয়ে আসছেন। ওইখানে একটু আমার গ্যাসের লাইন আছে, ওইখানে যদি একটু মাননীয় মন্ত্রী একটু বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাগুলো একটু সমাধান করে দিতেন আপনার মাধ্যমে। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী, আমার প্রিয় ব্যক্তিত্বের কাছে আমার এই অনুরোধটুকু আপনার মাধ্যমে রাখলাম। আসসালামু আলাইকুম। প্রিয় ব্যক্তিত্ব বলতে হেল্প হিম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং আসলে করতে। মাননীয় স্পিকার, তো আমরা চাচ্ছি যে গত 17 বছরে যে অনিয়ম, যে সমস্যাগুলো সৃষ্টি করে গেছে, সেই সমস্যাগুলো আমরা ইনহেরিট করেছি। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সচেষ্ট। আশা করি ওনার এলাকায় যেটা সমস্যা আছে, ওখানে সম্মুখে বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে গেলে ওনাদের এই সমস্যাটাও চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ লুৎফুর রহমান, কক্সবাজার 3, তারকা চিহ্নিত প্রশ্ন 7। আসসালামু আলাইকুম। আমি লুৎফুর রহমান, 296, কক্সবাজার 3, তারকা চিহ্নিত প্রশ্ন 7 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর: বর্তমানে কক্সবাজার জেলা হইতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা মোট 31টি, দৈনিক পত্রিকা 27টি। চকরিয়া, হিমছড়ি, আজকের কক্সবাজার বার্তা, কক্সবাজার বাণী, ইনানি,
সমুদ্র কণ্ঠ, আমাদের কক্সবাজার, বাকোখালী, দ্য কক্স টুডে, দ্য ডেইলি ট্যুরিস্ট, সাগর দেশ, সকালের কক্সবাজার, কক্সবাজার ৭১, রূপালী সৈকত, গণসংযোগ, মেহেদি, কক্সবাজার সংবাদ, সহযাত্রী, কক্সবাজার, আজকের দেশ বিদেশ, আজকের কক্সবাজার, রূপসী গ্রাম, আপন কণ্ঠ, সৈকত, দৈনন্দিন, সমুদ্র বার্তা এবং মায়ের দেশ। সাপ্তাহিক পত্রিকা ৩টি, সাগর কণ্ঠ, দরিয়ানগর, আলোকিত উখিয়া। মাসিক পত্রিকা 1টি, কক্সবাজার সৈকত। ইহার মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক 8টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়: দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক বাকোখালী, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসী গ্রাম, দৈনিক আজকের দেশ বিদেশ, দৈনিক মেহেদি এবং দৈনিক দৈনন্দিন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার মোট 123 জন সাংবাদিকের কল্যাণে মোট ৭৮,৫০,০০০ টাকা অনুদান প্রদান করা হইয়াছে। ইহার মধ্যে চিকিৎসাজনিত কারণে ৭৩ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং অসচ্ছলতার কারণে 50 জন সাংবাদিককে কল্যাণ অনুদান প্রদান করা হইয়াছে। এছাড়াও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে একজন শিক্ষার্থীকে 24,০০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হইয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব লুৎফুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে নিউজ অনলাইন পোর্টাল নামে অনেকগুলা নিউজ পত্রিকা, অনলাইন পত্রিকা বিভিন্নভাবে নিউজ করে, ফেক নিউজ করে। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, অনলাইন পত্রিকার তালিকাভুক্তির জন্য কোনো নীতিমালা আছে কিনা, আর যে সমস্ত অনলাইন পত্রিকা বিভিন্ন গুজব, অসত্য, মিথ্যা তথ্য প্রচার করে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমরা অনলাইন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার যারা নতুন করে নিবন্ধিত হতে চাচ্ছেন বা অনুমতি চাচ্ছেন তার জন্য আমরা একটি নীতিমালা সাজাচ্ছি এবং এই নীতিমালার আলোকেই ভবিষ্যতে সকল অনলাইন মিডিয়া এবং অনলাইন পোর্টালকে আমরা অনুমতি প্রদান করব। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেই বিষয়ে নোটিশ প্রদান করিলে আমরা এর উত্তর দিব ভবিষ্যতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3, প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জানবার ছিল যে জেলা শহর থেকে অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকা বের হয়, অনেক দৈনিক সাপ্তাহিক পত্রিকার প্রচার সংখ্যা নেই বললেই চলে। বিশেষ করে যেসব দৈনিকের প্রচার সংখ্যা একেবারেই নাই, এদের মধ্যে অনেক দৈনিক আছে যারা ডিএফপিভুক্ত। মাননীয় মন্ত্রীর এবং ওনার মন্ত্রণালয়ের এমন কোনো পরিকল্পনা আছে কিনা যেসব দৈনিকের প্রচার সংখ্যা একেবারেই সীমিত, এইসব দৈনিকের ডিএফপি তালিকাভুক্তি পর্যালোচনা করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আপনাকেও ধন্যবাদ। প্রশ্নটা খুব সুন্দর মাননীয় স্পিকার। ডিএফপি তালিকাভুক্ত হয় জেলার মাধ্যমে, যারা জেলায় প্রকাশিত পত্রিকাগুলো জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয় বা ডিএফপিতে আসে। আমরা ইতিমধ্যে একটি ইনিশিয়েটিভ নিয়েছি যেখানে আমরা প্রত্যেকটি জেলায় যেসব পত্রিকা নিবন্ধিত হয়েছে বা প্রত্যেকটি জেলায় যেই পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে তাদের বিষয়ে আমরা আবার রিভিউ করব এবং এই রিভিউর মাধ্যমে তাদের পত্রিকার নিবন্ধন থাকবে কি থাকবে না এবং তাদেরকে যথাযথ নীতিমালা বা যথাযথ প্রসেস ফলো করে আমরা পারমিশন দেওয়া হয়েছে কিনা সেটি আমরা রিভিউ করছি এবং রিভিউ করার পরেই আমরা সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।
আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্বাধীন গণমাধ্যমের কথা বলে আমরা সংসদে এসেছি, কিন্তু নতুন সরকার গঠনের ঠিক পরপরই এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে এই ধরনের চাকরিচ্যুতের সংখ্যা বিভিন্ন টেলিভিশনে যারা গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা গণঅভ্যুত্থানের পক্ষে মতামত তৈরি করেছিল, তাদের অধিকাংশকে চাকরিচ্যুত করার এক ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে মাননীয় তথ্যমন্ত্রী সমাধানের আশ্বাস দিলেও এখন টেলিভিশনের 4 জন সাংবাদিকের চাকরিচ্যুতের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয় নাই, এই ব্যাপারে সরকার কোনো তদন্ত করে দেখেছে কিনা, এটা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি হস্তক্ষেপ কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যদি মেনশন করে দিতেন কোন গণমাধ্যমের কথা বলছেন, কোন সাংবাদিকদের কথা বলছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তবে এইটুকু আমরা বলতে পারি, গণমাধ্যম নিজ গতিতে চলে এবং গণমাধ্যম স্বাধীন। আমরা কোনো হস্তক্ষেপ বিগত সরকারের সময় আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমের কোন নিউজ করবে কোন নিউজ করবে না সেই বিষয়ে হস্তক্ষেপ করত। আমরা এই গণতন্ত্র সমুন্নত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে গণমাধ্যমের স্বাধীনতা আমরা নিশ্চিত করে চলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। আমি এখন মাননীয় আইনমন্ত্রীকে 300 বিধিতে একটি বিবৃতি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবৃতি প্রদান করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার বিচার সম্পর্কে আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, এই মহান সংসদকে এবং গোটা জাতিকে আমরা অবহিত করতে চাই। মাননীয় স্পিকার, গত 19শে মে ঢাকা শহরের পল্লবী এলাকায় একটি অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছিল, আপনারা সবাই দেখেছেন। সে নৃশংস ঘটনায় 8 বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনার 7 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ বাহিনী 2 জন মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, এবং সেখানে সেই টিমে আমিও ছিলাম, আমরা ভিকটিমের পরিবারের সাথে দেখা করি। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে জানাতে চাই, আমাদের পুলিশ বাহিনী 5 দিনের মাথায় সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পুলিশ প্রতিবেদন দাখিল করেছিলেন 24 তারিখ ঈদের আগে দুপুর 12টার সময়। 24 তারিখ দুপুর 4টের মধ্যে সেই চার্জশিট আমরা সিএমএম কোর্ট থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নিয়ে যায়। মাননীয় স্পিকার, আমাদের সামনে একটা শঙ্কা ছিল, সেটা হলো বাংলাদেশের সমস্ত আদালতগুলো 1 জুন থেকে, নিম্ন আদালত ম্যাজিস্ট্রেসি বাদ দিয়ে, নিম্ন আদালত 1 জুন থেকে 15 জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার কথা। আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা অনুরোধ করার পরে বাংলাদেশের সকল শিশুর প্রতি সহিংসতামূলক যে ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে, আমরা গত সংসদে আইন পাশ করেছি, সেই ট্রাইব্যুনালগুলোকে আমরা ছুটির আওতা বহির্ভূত রাখতে সক্ষম হই। 24 তারিখে চার্জশিট পাওয়ার পরপরই আমরা যখন দেখেছি যে আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি, তাদের
বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অন্যতম একটা প্রক্রিয়া ছিল। আমরা আইনের বিধান মেনে রাষ্ট্রপক্ষ থেকে 24 তারিখেই আমরা আসামিকে একটি স্টেট ডিফেন্স লয়ার দিতে সক্ষম হই। মাননীয় স্পিকার, 24 তারিখে ট্রাইব্যুনাল বসে 1 জুন যেদিন প্রথম আদালত খুললেন, রোজার ছুটির ঈদের ছুটির পরে 1 জুন চার্জ ফ্রেমিংয়ের জন্য রাখে। 1 জুন যথারীতি এই মামলার অভিযোগ গঠন করা হয়। 2 জুনে এই মামলার 16 জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত করা হয়, গ্রহণ করা হয়। 3 জুনে এই মামলায় আসামিপক্ষ কোনো সাক্ষী দিতে চান কিনা সেই ধরনের একটি দিন ধার্য রাখা হয়। 4 জুনে যুক্তিতর্কের জন্য উপস্থাপন দিন ধার্য করা হয়। 5 and 6 জুন শুক্র শনি থাকাতে 7 জুন আজকে ছিল। আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। মাননীয় স্পিকার, মাও সেতুংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মাননীয় স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কী, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় আইনমন্ত্রী, 300 বিধি হলো শর্ট স্ক্রিপ্ট। রামিসার বাবা কি বলল, আপনি আপনার বক্তব্য বলবেন, দ্যাটস অল। এত 300 বিধির বিবৃতি শুড বি শর্ট অ্যান্ড দি ফাইনাল ওয়ান। আর এখনো তো আরো অনেক বিচার বাকি আছে, আপনি আরো অ্যাড করতে চান প্লিজ। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 107টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, রেজেকা সুলতানা, মহিলা আসন 36, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, শেরপুর 3, সানসিলা জেবরিন, মহিলা আসন 15, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4, মোহাম্মদ জনাব রেজা আহমদ, কুষ্টিয়া 1, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, এস কে আজিজুল বারি, খুলনা 4,
মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14, মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা 9, ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট 1, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর 2, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, নাসির উদ্দিন আহমদ মৌলভীবাজার 1, মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ যশোর 2, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, জনাব লুৎফুর রহমান কক্সবাজার 3, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, মুন্সি রফিকুল আলম ফেনী 1, আনিসুর রহমান মাদারীপুর 3, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, রকনউদ্দিন বাবুল লালমনিরহাট 2, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, খায়রুল কবির খোকন নরসিংদী 1, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, নেওয়াজ হালিমা আরলি মহিলা আসন 5, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, মোহাম্মদ আবু তালেব মন্ডল পাবনা 4, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, মোহাম্মদ সেলিম ভুঁইয়া কুমিল্লা 2, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ নুরুল আমিন রংপুর 6, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, সেলিনা সুলতানা মহিলা আসন 35, আবু কাসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধা 3, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর 5, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ 3, মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর 2, মোহাম্মদ কয়সার আহমদ সিরাজপুর 3, শিরিন সুলতানা মহিলা আসন 2, এ মাহমুদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ আব্দুল সালাম ঠাকুরগাঁও 2, মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী 1, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মাসুম মুস্তফা নেত্রকোনা 5, রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা 3, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2, নুরুন্নেসা সিদ্দিকা মহিলা আসন 37, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, সর্দার শরফুদ্দিন আহমদ বরিশাল 2, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন 6, সালাউদ্দিন গাজীপুর 4, মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট 1, বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল 1, জনাব এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, শামীমারা বেগম স্বপ্না মহিলা আসন 21, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর 2, ইকরামুল বাদী টিপু নওগাঁ 4, মুসাম্মদ তাহসিনা রুশদির সিলেট 2, গাজী এনামুল হক যশোর 5, মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বগুড়া 6, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, হেম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর 2, নিপুণ রায় চৌধুরী মহিলা আসন 11, মোহাম্মদ ফজলে হুদা নওগাঁ 3, জয়নুল আবেদিন বরিশাল 3, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3, মুসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন 22, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, হেলেন জেরিন খান মহিলা আসন 9, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম 2। নোটিশগুলোর মধ্য হতে আমি মহিলা আসন 10 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মণি, নরসিংদী 5 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং মহিলা আসন 9 হতে নির্বাচিত মাননীয় সদস্য হেলেন জেরিন খানের নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো।
তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। মাননীয় সদস্যকে মাইক দেন, থার্ড রো। মাইক ছাড়াই বলছেন, ওয়েট ফর মাইক। মাননীয় স্পিকার, এই 71 বিধিতে এখানে পার্সিয়ালিটি হয় এবং এই পার্সিয়ালিটির জন্য আজকে আমি এই প্রমাণের জন্য আজকে আমার সিরিয়াল ছিল 1 নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? ওনাকে মাইক দেন, সিরিয়াস অ্যালিগেশন বলেন। আমাকে 1 নম্বর সিরিয়াল এই নোটিশ কক্ষে আমি যখন 1টার আগে পৌঁছি, তারপরে বললো যে ঠিক আছে স্যার আপনার সিরিয়াল 1 এবং 1 নম্বর রসিদটি আমাকে আজকে কেটে দেওয়া হলো। এরপরে আমি কেন নাই, সেটা আমার প্রশ্ন। আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা বিষয়টি খতিয়ে দেখব। এটা যদি সত্যি হয় তাহলে তো দুঃখজনক। ওয়েট অ্যান্ড সি। কাজী রফিকুল ইসলাম, বগুড়া। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনী বিষয় বগুড়া জেলার সারিকান্দি হয়ে জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রস্তাব। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম বিধির 71 বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, বিষয়টি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া জেলার সারিয়াকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। বর্তমানে যমুনা নদীর উপর বিদ্যমান যমুনা সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর যাতায়াত ও দেশের সিংহভাগ পণ্য পরিবহন পরিচালিত হয়। এই অতিরিক্ত চাপের কারণে যানজট, সময়ক্ষেপণ এবং সড়ক দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান যমুনা সেতুর উপর অস্বাভাবিক চাপ হ্রাস করতে এবং যোগাযোগ ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এখানে একটি বিকল্প সেতু নির্মাণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতুটি সারিয়াকান্দি মাদারগঞ্জে নির্মিত হলে উত্তরবঙ্গ থেকে ঢাকার দূরত্ব প্রায় 70 কিলোমিটার কমে যাবে। এতে মানুষের ভোগান্তি ও জনদুর্ভোগ কমবে এবং কর্মঘণ্টা বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের সকল জেলা, বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বগুড়া জেলার উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই নতুন সেতু নির্মিত হলে গাইবান্ধা, জামালপুর ও বগুড়াকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। চরাঞ্চলের লাখো মানুষের জীবনমানে অভাবনীয় উন্নয়ন ঘটবে। তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে এবং দ্রুততম সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি তাদের জন্য উন্নত চিকিৎসা সেবা এবং শিক্ষার সুযোগ অনেক সহজলভ্য হবে। পণ্য পরিবহনের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে। দেশের সামগ্রিক অর্থনীতি একটি মাননীয় চিফ হুইপ কিছু বলতে চান? মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সংবিধান রুলস অফ প্রসিডিউরের 316 বিধিতে। আপনার স্পিকারের অবশ্য অনেক ক্ষমতা আছে। আপনি মাননীয় সদস্য আজকে যিনি কথা বলেছেন আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, আপনি যদি তাকে একটু সময় দেন মাননীয় স্পিকার, তিনি কথা বলতে পারেন। আরও একটা বিষয় বলতে চাই, যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় এবং অভিযোগ উত্থাপন করেছেন, আপনি তাকে একটু সময় দিয়ে তার বক্তব্যটা শুনবেন, এটা আপনাকে অনুরোধ করছি আপনাকে। দ্বিতীয়ত আর একটা বিষয় বলছি মাননীয় স্পিকার, আজকে আমাদের বিজনেস খুব বেশি একটা নেই। আপনি যদি আপনার ক্ষমতা খাটিয়ে আজকে মাননীয় সদস্যবৃন্দ যারা 15 জন বক্তব্য রাখবেন, সেখানে আপনি যদি বাড়িয়ে দেন তাতে কোনো সমস্যা নাই, আপনি বাড়াতে পারেন ইচ্ছে করলে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। তবে মাননীয় সদস্য সেলিম ভুঁইয়া, আপনার অভিযোগ তো গুরুতর। আপনার নোটিশের স্লিপটা আপনি এখানে দেবেন সংসদ সচিবালয়ে। বক্তব্য তো অনেক দিতে পারবেন। স্লিপটা আছে আপনার কাছে? দেন, ওনাকে মাইক দেন। স্লিপটা স্যার আছে, আমি একটু বাইরে আছে স্লিপটা আর কি। আচ্ছা, এটা সংসদ সচিবালয়ে জমা দেন, আমরা দেখবো এটা। পরবর্তী বক্তা মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2।
মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মনোযোগ আকর্ষণের কোন নোটিশটা আমি বুঝে উঠতে পারি নাই। কোনটা? আপনি একাধিক নোটিশ দিয়েছেন? একাধিক নোটিশ দিয়েছি। একটা বলেন। না না, সেনের মেল নিয়ে বলেন। পরিচ্ছন্ন ব্যাংকিং, আমানতকারীদের স্বার্থ, এই সম্পর্কে বলতে পারেন 2 মিনিট। সরি জি, পরিচ্ছন্ন ব্যাংকিং উনি দেন। কুষ্টিয়া জেলার সকল প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এটা নিয়ে বলবেন? জি বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে অনেক প্রতিবন্ধী স্কুল আছে, যে স্কুলগুলোর মধ্যে কিছু স্কুল এমপিওভুক্ত হয়েছে এবং সেখানকার শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। এখনও বেশিরভাগ প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু তারা আজ পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তো এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে বাকি যে প্রতিষ্ঠানগুলি আছে তারা মানবেতর জীবনযাপন করছে। আমাদের দেশে প্রায় 10% প্রতিবন্ধী আছে, তাদের শিক্ষায় যারা অবদান রাখছে, তাদেরকে যারা সুযোগ সেবা দিচ্ছে, তাদের ব্যাপারে সরকারের কি পরিকল্পনা আছে? অনতিবিলম্বে তাদের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সরকারি সুযোগ সুবিধা অর্থাৎ তাদের বেতন ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে কিনা সে ব্যাপারে মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা রেজেকা সুলতানা, মহিলা আসন 36। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হল রংপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল খনন দখলমুক্তকরণ প্রসঙ্গে। শ্যামাসুন্দরী খাল রংপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি কৃত্রিম খাল, যা রংপুর শহরের ফুসফুস বলে আমাদের কাছে পরিচিত। 1890 সালে রাজা জানকী বল্লভ সেন 16 কিলোমিটার দীর্ঘ, 100 ফুট প্রস্থ, 40 ফুট গভীরতা খাল খনন করেন, যা রংপুরের সিও বাজার এলাকার ঘাঘট নদীর উৎস থেকে শুরু হয়ে খোকসা ঘাটের সাথে মিলেছে। বর্তমানে এটি অবৈধ দখলের কারণে পানি প্রবাহের বন্ধ হয়ে বিভিন্ন বর্জ্য আর ময়লা আবর্জনা ভাগাড়ে পরিণত হয়ে দিন দিন সরু হয়ে ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে রংপুর শহরের মাঝ দিয়ে চলে যাওয়া খালটি একটু বৃষ্টি হলে পানি জমে বন্যায় পরিণত হয়। আমরা জানি যে যখন বর্ষার মৌসুম থাকে না, তখন মশার উপদ্রব হয় ও অস্বাস্থ্যকর পরিবেশ হয়, যা রংপুর শহরের মানুষের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। খাল খনন করে গভীরতা বৃদ্ধি করে শহরে জলাবদ্ধতা দূর করা এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব। তাছাড়া দখলমুক্ত করে খাল সম্প্রসারণ করা এবং শ্যামাসুন্দরী খালের পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনা রংপুরের জনগণের দাবি। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ মাহবুবুল হক রুবেল, শেরপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় শ্রীবর্দী উপজেলার ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা। এই 2 উপজেলাটি গারো পাহাড়ের পাদদেশে এবং সীমান্তবর্তী এলাকা।
এখানে শ্রীবর্দী উপজেলার এই ঝগড়াচর বাজারটি একটা দুর্গম চরাঞ্চলে অবস্থিত। এখান থেকে পুলিশ ফাঁড়ি থানা পুলিশের অবস্থান প্রায় 10-15 কিলোমিটার দূরে। এই বাজারটিতে 3টি উপজেলা, বিশেষ করে শ্রীবর্দী, ইসলামপুর এবং বকশীগঞ্জ, এই 3টি উপজেলার বাসিন্দারা এই বাজারে অবস্থান করে এবং ব্যবসা করে। এখানে বাজারটি এতই গুরুত্বপূর্ণ যে 3 এলাকার সীমানায় অবস্থিত। এখানে প্রায়ই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এমনকি খুনের মতো ঘটনাও ঘটেছে। বাজারটি চরাঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এবং দূরবর্তী জায়গা থানা থেকে দূরে থাকার কারণে পুলিশ পৌঁছাতে বেশ বিলম্ব হয় এবং ইতিমধ্যেই সবাই অস্বস্তির মধ্যে থাকে এবং ভয়ভীতির মধ্যে ব্যবসায়ীরা অবস্থান করে।